হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা বহুল চর্চিত একটা বিষয় এবং আপনি হয়তো অলরেডি জেনে গিয়েছেন। সেটা হচ্ছে যে আদানি গ্রুপের স্টক কেন এতটা ফল করলো বা আদানির সাথে কি কি এমন ব্যাপার ঘটলো যে কারণে আজকের ডেটে আদানি গ্রুপের সমস্ত স্টক প্রচণ্ড বাজেভাবে ফল করতে শুরু করেছে। তো এই পুরো বিষয়টা বা এই পুরো যে সাগাটা বা এই পুরো যে সিরিয়ালটা চলছে, এটা দীর্ঘদিন ধরে চলছে। লাস্ট টাইম যখন এর আগে আমি আদানি নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেই সময় আমি অলরেডি বলেছিলাম এটা সিরিয়ালের মতো এক্সটেন্ড হবে এবং একটার পর একটা জিনিস ঘটতেই থাকবে। হিন্ডেনবার্গের যে অ্যাটাক, সেই অ্যাটাকেরই এটা আরেকটা রূপ বলা যেতে পারে। তো পুরো ঘটনাটা বা পুরো কেসটা অ্যাকচুয়ালি কী হয়েছে বর্তমান সময়ে, সেই বিষয়টা নিয়ে আগে ডিসকাশন করি। তারপরে আমি এখান থেকে কোনো কনক্লুশন বা অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে সেটার একটা সামারাইজ ফরম্যাট দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যেটা কথা সেটা হচ্ছে রিসেন্টলি গতকাল রাত্রে আমেরিকার যে কোর্ট আছে সেখানে একটা মানে গল্প নিয়ে আসা হয় বা একটা স্টোরি নিয়ে আসা হয়। সেটা হচ্ছে যে আদানি গ্রুপের যে তিনজন, অ্যাকচুয়ালি টোটাল 6জন বোর্ড মেম্বার্স আছেন আদানি গ্রিনে, তারা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্টকে ব্রাইব দিয়েছে বা ঘুষ দিয়েছে। ঘুষ দেওয়ার কালচার বা ইতিহাসটা আমাদের এখানে যথেষ্ট পপুলার এবং ঘুষ দেওয়াটা আমাদের এখানে যথেষ্ট ভালোভাবেই চলে। বাট যদি আপনি স্টক মার্কেটের হিস্ট্রি দেখেন বা ইউএসএ বা অন্য সমস্ত জায়গার যদি হিস্ট্রি দেখেন, সেখানে করাপশনকে স্টক মার্কেট সবসময় পানিশ করে। রিজনটা হচ্ছে অনেকটা এরকম যে করাপশন যদি কেউ করছে তার মানে হচ্ছে তার নিজের বিজনেসের প্রতি সেই দমটা নেই বা সেই ধকটা নেই এবং যে কোনো সময় সেই জায়গাতে একটা অ্যাটাক হতে পারে এবং সেই ব্যক্তি বা তার যে বোর্ডরা আছে তারা যে কোনো সময় পলিটিক্সের শিকার হোক বা যে কোনো কারণেই হোক না কেন, কোনো একটা অনেস্ট গভর্নমেন্টের পাল্লায় পড়ে গেলে তাদের কিন্তু বিজনেসটা চলে যেতে পারে। সেই কারণে ইনভেস্টাররা সবসময় যারা করাপ্টেড বিজনেসম্যান তাদের থেকে পয়সা তুলে নেয়। এটা ইন্ডিয়ান হিস্ট্রিতে প্রথমবার নয়, এর আগে ডিএইচএফএল এর ক্ষেত্রেও হয়েছে বা যে কোনো ক্ষেত্রেই যখনই আপনি দেখবেন, আপনি যদি ইয়েস ব্যাংকের ক্ষেত্রেও দেখেন, রানা কাপুর যখন কোনো একটা করাপশনের কাজ করেছিল তখন সেই জায়গা থেকে পানিশ করা হয়েছিল। ইউনিটেকের ক্ষেত্রেও হয়েছে। তো প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জায়গাতেই এই জিনিসটা হয়। এখন প্রশ্নটা হলো যে ইন্ডিয়ার একজন বিজনেসম্যান, তাকে ইউএসএ থেকে কেন এইভাবে, ইউএসএর কোনো কোর্ট থেকে কেন এইভাবে পানিশ করা হচ্ছে? অনেকেই বলতে পারেন উনি বর্তমান দিনে সবথেকে পাওয়ারফুল যে ইন্ডিয়ার ব্যক্তিত্ব রয়েছেন তার সাথে অ্যাটাচ, সেই কারণে ইন্ডিয়াতে হয়তো কিছু করা সম্ভব নয়, তাই বাইরে থেকে হচ্ছে। বাট বিষয়টা অনেকটা সেরকম নয়। পুরো গল্পটা বা পুরো স্টোরিটা শুরু হচ্ছে আজ থেকে 3-4 মাস আগে, যখন আদানি গ্রুপ অ্যাকচুয়ালি ইউএসএতে একটা বন্ড ইস্যু করে। সেই বন্ডটার ভ্যালু ছিল $600 মিলিয়ন এবং ডলার ডিনোমিনেশনের সেই বন্ডটাকে ইস্যু করা হয় আদানি গ্রিনের নামে। এই বন্ডটা থেকে ইউএস থেকে অ্যাকচুয়ালি বন্ডের থ্রুতে টাকা নিয়ে আসতে চাইছে আদানি গ্রুপ। ইউএসএ থেকে বা যে কোনো দেশ থেকে আপনি যখন কোনো একটা বন্ড ইস্যু করেন বা এডিআর এর মধ্যে থাকেন, সেই অর্থাৎ আমেরিকান ডিপোজিটরির মধ্যে যদি আপনি নিজেকে লিস্টেড করেন, তাহলে সেই জায়গাতে যে জিনিসটা হয়, আপনি ফরেন ফান্ড নিয়ে এসে বিজনেস করতে পারেন 1 নাম্বার, এবং আপনার কোম্পানিকে স্ক্রুটনি করার অধিকার কিন্তু ইউএসএর বা সেই পার্টিকুলার দেশের গভর্নমেন্টের থাকবে। তো সেই জায়গা থেকে ইউএসএতে এই কেসটা অ্যাকচুয়ালি লঞ্চ হয়েছে। এরপরে আসছি এই যে ব্রাইবারি কেস বা ঘুষের কেস, এই ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটেছে বা কিভাবে ঘুষটা দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে। তো গল্পটা অনেকটা শুরু হচ্ছে ইন্ডিয়ার যে সোলার এনার্জি বোর্ড আছে, সেই বোর্ডের তরফ থেকে টোটাল 12 গিগা ওয়াটের অ্যালোকেশন দেওয়া হয়, অর্থাৎ 12 গিগা ওয়াটের মতো ইলেকট্রিসিটির জন্য প্রাইভেট প্লেয়ার খোঁজা হয়। তো সেক্ষেত্রে প্রথম তাদের চয়েস ছিল আদানি গ্রিন এনার্জি এবং সেখানে অকশনের মাধ্যমে আদানি গ্রুপ সেই ডিলটা জেতে, অর্থাৎ 8 গিগা ওয়াটের একটা ডিল জেতে। এবং অ্যাজিওর নামের আর একটা কোম্পানি দিল্লি বেসড, সেই কোম্পানিটা বাকি 4 গিগা ওয়াটের একটা ডিলটা জেতে। তো ইন্ডিয়ান হিস্ট্রিতে যদি ইলেকট্রিসিটি ডিলের কথা বলা হয়,
সেক্ষেত্রে এই 8 গিগাওয়াটের যে গ্রিন এনার্জির যে ডিলটা যেতে আদানি গ্রুপ, এটা হচ্ছে বিগেস্ট ইন দ্য হিস্ট্রি। এখন বিষয়টা হচ্ছে ইন্ডিয়ান সোলার এই যে গ্রুপটা রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান সোলারের যে বোর্ডটা রয়েছে সোলার ইন্ডাস্ট্রি, সেই বোর্ডের কাজ হচ্ছে এরপর আদানির থেকে এই 8 গিগাওয়াটের ইলেকট্রিসিটি নেওয়া এবং সেটা বিভিন্ন রাজ্যে ডিস্ট্রিবিউট করা। এখন বিভিন্ন রাজ্যে যদি ডিস্ট্রিবিউট করতে হয়, তাহলে রাজ্য সরকার থেকে বা বিভিন্ন রাজ্য থেকে অ্যাকচুয়ালি অর্ডারটা প্লেস করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে, যে আমার এতটা পরিমাণ বিদ্যুৎ লাগবে। তো সেই অর্ডারটা প্লেস হলে তবে ইন্ডিয়ান সোলার এনার্জি বোর্ড তারা অ্যাকচুয়ালি কী করবে, বেসিক্যালি ফুল ফর্ম হচ্ছে এসিসিআই, ইন্ডিয়ান সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো এসিসিআই তারপরে কি করবে, আদানি গ্রুপকে বা অ্যাজিওরকে বলবে যে এতটা পরিমাণ ইলেকট্রিসিটি দাও, এই স্টেটকে আমাকে দিতে হবে। যদি কোনো স্টেট তারা যদি মানে এই অর্ডারটা প্লেস না করে এসিসিআই এর কাছে, তাহলে যে জিনিসটা হবে আদানির কাছেও অর্ডার যাবে না। এখন আদানির ডিলটা তো জিতে নিয়েছে, বাট অর্ডারটা প্লেস করার জন্য আদানির যিনি ভাইপো আছেন অর্থাৎ নেফিউ, তিনি অ্যাকচুয়ালি কী করেছেন, তিনি এই পুরো ব্রাইবারির কেসটাকে পুরোপুরিভাবে সাজিয়েছেন, তিনি এবং আরও 6জন তাদের বোর্ডের মেম্বার। কিভাবে সাজানো হয়েছে না, বিভিন্ন স্টেটগুলো যে রয়েছে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, যখন আমি অন্ধ্রপ্রদেশের কথা বলছি আপনারা ডেফিনেটলি একটা পলিটিক্যাল কানেকশন অলরেডি খুঁজে নেবেন, বাট আমি পলিটিক্সের কথা বলছি না। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, এরকম কিছু গভর্নমেন্ট তাদেরকে এবং গভর্নমেন্টের অফিসিয়ালসদের মোটামুটিভাবে 2700 কোটি টাকার মতো ব্রাইভ করা হয়েছে বা ঘুষ দেওয়া হয়েছে, যাতে এই সমস্ত স্টেট থেকে ইলেকট্রিসিটির জন্য এসিসিআই এর কাছে ডিম্যান্ড করা হয়। যদি ডিম্যান্ডটা করা হয়, তাহলে আদানি গ্রুপের কাছ থেকে ইলেকট্রিসিটিটা এসিসিআই কিনবে এবং সেটা হায়ার কস্টে কেনে। যাই হোক, তো পুরো গল্পটা যেরকমভাবে চলছে তাতে করে এই জিনিসটা প্রুফ যে এখানে ব্রাইবারির কেস ঘটেছে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা জিনিসের ডকুমেন্টেশন অলরেডি ইউএসের কোর্ট থেকে দেওয়া হয়েছে এবং পাবলিশ করা হয়েছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদানি যে বন্ড ইস্যু করেছিল, সেই বন্ডের প্রাইসও প্রচণ্ড পরিমাণে ফল করেছে এবং আজকের ডেটে দেখতে গেলে আদানির যে শেয়ার প্রাইস, ব্রাইবারির কেস সামনে আসা এবং ইউএসের থেকে এইরকম সামান পাওয়া বলা যেতে পারে, সেটার জন্য আদানি গ্রুপের প্রত্যেকটা স্টকই একদম প্রচণ্ডভাবে মানে ধরাশয় হয়ে গিয়েছে বলা যেতে পারে। আদানি এন্টারপ্রাইজ তো মোটামুটিভাবে 22%-এর কাছাকাছি ডাউন। এখন আমি কতকগুলো ছোট ছোট জিনিস বলছি, যে এটা গেল বাইরে থেকে গল্প, যে গল্পটা আপনি শুনছেন, বাট এর বিহাইন্ডে আর একটা গল্প আছে। লাস্ট টাইম আমি যখন এই আদানি এপিসোড কভার করেছিলাম, সেই সময়ই আমি বলেছিলাম, আমি জানি না আপনাদের কারো মনে আছে কিনা, যে হিন্ডেনবার্গ অ্যাকচুয়ালি অক্টোবর মান্থ, নভেম্বর মান্থের প্রচুর আদানির কন্ট্রাক্ট শর্ট করেছে, পজিশনাল শর্ট, এবং তার সাথে সাথে হিউজ অ্যামাউন্টে শর্টিং পজিশন তারা তৈরি করেছে। সেই শর্টটাকে অ্যাক্ট করানোর জন্য এমন একটা টাইমিং খুঁজে নেওয়া হয়েছে, যে টাইমিংটা আমি বারবার বলি, যখনই এরকম কোনো একটা কোম্পানিতে বিয়ার অ্যাটাক হয়, সেই সময় টাইমিংটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, কারণ বিয়াররা সবসময় অ্যাটাক করে না। বিয়ার যখন অ্যাটাক করে, সে একদম পারফেক্ট টাইমে অ্যাটাক করে। এক্ষেত্রে পারফেক্ট টাইমিংটা কি, 1 নাম্বার আদানির তরফ থেকে হচ্ছে যে সে একটা বড় পরিমাণ $600 মিলিয়ন মতো সে বন্ড ইস্যু করেছে। তো সেই বন্ডটা ফেলড হবে, প্রথম কথা। সেকেন্ড বিষয় হচ্ছে যে আমাদের এখানে স্টেট গভর্নমেন্টের ইলেকশন রয়েছে, সেই ইলেকশনের জাস্ট পরেই এই জিনিসটাকে করা হয়েছে। আর থার্ড হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেট এই মুহূর্তে একটা বিয়ারিশ ফেজে রয়েছে। সো এই সময় অ্যাটাক করলে আরও ভালো প্যানিক তৈরি করা যাবে। তো যারা বিয়ার হন, অ্যাকচুয়ালি যারা প্রচুর টাকা নিয়ে বিয়ারিশ সেন্টিমেন্ট তৈরি করেন বা বিয়ারিশভাবে প্লে করেন, তারা এই টাইপ অফ অপরচুনিটিগুলোকে খুঁজে বের করেন। এর আগেও আপনি খেয়াল করে দেখবেন, যখন আদানির ওপর ফার্স্ট অ্যাটাক করা হয়েছিল, সেই সময় আদানি গ্রুপ কিন্তু তাদের নতুন শেয়ার আনতে চলেছিল ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য। পরে তাদেরকে সেই জিনিসটা কিন্তু উইথড্র করতে হয়, যেহেতু একটা স্ট্রং বিয়ারিশ সেন্টিমেন্ট চলছিল এবং এই মার্কেটের টোটাল পোস্টার বয় তখন বলা হতো আদানিকে। এটা আমি আজ থেকে 2 বছর আগের ঘটনা বলছি। তো এই পুরো এপিসোডটা এখানেও শেষ হয়নি। আমার ধারণা এটা আরও বড় ড্রাস্টিক ফল হতে পারে আদানি গ্রুপ অফ স্টকের মধ্যে।
এখন যেটা বিষয়, অনেকেই হয়তো আদানির শেয়ার আছে এবং ভাবছেন যে এই মুহূর্তে কি করবেন। দেখুন, এই পরিস্থিতিতে করার কিছু নেই। যদি আপনি এক্সিট করার সুযোগ পান, এক্সিট করতে পারেন। আর অথবা যদি আপনার ভরসা থাকে যে না, এই গ্রুপটা যেভাবে বিজনেস করেছে বা রিভাইভ করবে কোনো একটা সময়, তাহলে আপনাকে হোল্ড করতে হবে এবং সেক্ষেত্রে মানে অনেকটাই পেইনফুল সময় যাবে আপনার ইনভেস্টমেন্টকে অ্যাকচুয়ালি পজিটিভে আসতে বা প্রফিটেবল হওয়ার জন্য, রাইট? কারণ এই টাইপের সেন্টিমেন্ট বা এই টাইপের নেগেটিভিটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আবার এই জিনিসটাকে রিভাইভ করে উপরে ওঠা, এগুলো ভীষণ টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং এর আগে আদানি যেভাবে বিভিন্ন ইনভেস্টার জোগাড় করে নিজের কোম্পানিটাকে বেশ ভালো রকম ফান্ডিং করে তার শেয়ার বেচে আবার আস্তে 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 কিছুটা দাঁড় করিয়েছিল, তারপরে এইরকম একটা অ্যালিগেশনস এবং এরপরে দেখবেন এই পুরো বিষয়টা আরও বাজেভাবে ড্রাস্টিক্যালি একটা পলিটিক্যাল ওয়ারের মানে রূপ নেবে এবং সেই পলিটিক্যাল ওয়ারটা কিন্তু এত সহজে শেষ হবে না। তো এই বিষয়টা চলতেই থাকবে এবং এটা আমার মনে হয় খুব প্ল্যানফুলি অ্যাটাক অন আদানি এবং আদানির এগেনস্টে একটা বেশ বড় রকম কার্টেল আছে। অনেকেই এটাকে কর্পোরেট রাইভালরি বলেন, অর্থাৎ অনেকেই এটা মনে করেন যে আমাদের আরেকজন যে স্ট্রং ম্যান আছেন, যিনি অ্যাকচুয়ালি কি বলবো ইন্ডিয়ার 1 নাম্বার রিচেস্ট ব্যক্তিত্ব, তিনি এটা করান। অনেকেই এটা মনে করেন, আবার অনেকে এটাও মনে করেন যে না, এটা ইউএসের কিছু গ্রুপ আছে যারা এই জিনিসটা করাচ্ছেন। তো যাই হোক না কেন, সেই বিষয়টার মধ্যে গিয়ে লাভ নেই। যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এরপরে ট্রাম্প প্রশাসন আসছে, এই বিষয়টা কিন্তু বেশ বড় রকম বেশ টালবাহানার মধ্যে দিয়ে যাবে এবং এক্ষেত্রে দেখতে গেলে এটা একটা বেশ টাগ অফ ওয়ারের সিচুয়েশনস নেবে এবং দুটো কান্ট্রি কিন্তু এখানে ইনভলভ হবে এবং তাদের বড় বড় মাথারাও ইনভলভ হবে। অন্য দিক থেকে দেখতে গেলে আমাদের যারা বিরোধী পার্টি আছে তারা কিন্তু ধুন্ধুমার বাঁধাবে এবং অলরেডি শুরুও করেছে, যেটা করা উচিত। তো এইভাবেই পুরো জিনিসটা পলিটিক্যালি চলবে। যদি আপনি আদানি গ্রুপে ইনভেস্টমেন্ট না করে থাকেন, এই ডিপটাকে বাই করার জন্য যাবেন এটা আমি আশা করব না। কারণ হচ্ছে যে যখন দুটো হাতির মধ্যে যুদ্ধ হয় তখন সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে দূরে থেকে সেই জিনিসটা দেখা। সেখানে পার্টিসিপেট করতে গেলে আপনার গায়ে যদি পা পড়ে যায় তাহলে আপনি কিন্তু শেষ হয়ে যেতে পারেন। তো সেই কারণে আমি এক্সপেক্ট করব যে এই টাইপের স্টকগুলো থেকে একটু অ্যাটলিস্ট সাময়িকভাবে দূরে থাকবেন। পরে কখনো টার্ন অ্যারাউন্ড স্টোরি এলে বা এই সাগাটা শেষ হলে তারপরে গিয়ে আপনি কাজ করতে পারেন। আদারওয়াইজ ইন্ডিয়ান স্টক মার্কেটে স্টকের অভাব নেই, প্রচুর স্টক রয়েছে, যেখানে খুশি গিয়ে আপনি ট্রেড করুন, ইনভেস্টমেন্ট করুন, এই সমস্ত কিছু করুন। বাট নেগেটিভিটি থেকে দূরে থাকুন, অর্থাৎ যে সমস্ত স্টকগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ মেন্টালিটি চলছে বা নেগেটিভ একটা বিয়ার অ্যাট্যাক চলছে, সেইগুলো থেকে কিছুটা সময় দূরে থাকুন, ফান্ডামেন্টালস চেক করুন, ভ্যালু ইনভেস্টিং করুন। আর ভ্যালু ইনভেস্টিং করার জন্য কিভাবে ভ্যালু ফাইন্ড আউট করবেন, ইন্টারেস্টিং ভ্যালু হতে পারে বা কোনো ফেয়ার ভ্যালু হতে পারে, তার জন্য আমি এই চ্যানেলে অলরেডি প্রচুর প্লেলিস্ট বানিয়েছি, সেগুলোকে দেখুন, শিখুন, জানুন, তারপরে ইনভেস্টমেন্ট করুন। আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।